শুভ দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে সংশোধিত ধারা জাতীয় কন্যা শিশু দিবস বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আমাদের আজকের এই প্রতিযোগিতায়। আজকের এই ছায়া সংসদে বিতার্কিকরা যে বিষয় নিয়ে কথা বলবে সেটি হচ্ছে বাল্যবিবাহের প্রধান কারণ কি, এবং তা নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য আমাদের সাথে আজকে সরকারি দল হিসেবে উপস্থিত রয়েছেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ শরীয়তপুর থেকে তারা এসেছে, এবং একই সাথে রয়েছে বিরোধী দল হিসাবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তারা ঢাকার দল। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া পার্লামেন্টের কন্যা শিশু দিবস বিতর্ক প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাবরিনা জাহান শোভা, মাননীয় মন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ঋতু আক্তার এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য উম্মে হাবিবা। বিরোধী দল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা ইসরাত জাহান সেতু, মাননীয় বিরোধী দলীয় উপনেতা ফারহানা তাহের এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য আনিকা তাবাসসুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় যে চারজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবে, এবার তাদের সাথে আমরা আমাদের পরিচয় হয়ে নিই। আমাদের সাথে রয়েছেন জনাব আবু মোহাম্মদ রইস, প্রাক্তন সহযোগী অধ্যাপক ক্যাডেট কলেজ এবং লেখক ও প্রতিবেদক দৈনিক প্রথম আলো। রয়েছেন শিরিনা বিথি, শিক্ষক রাজনীতি ও প্রশাসন বিভাগ গণবিশ্ববিদ্যালয়। রয়েছেন তামান্না জেনিফার, সিনিয়র করেসপন্ডেন্ট এনটিভি। এবং আরও রয়েছেন ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সহযোগী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া পার্লামেন্টে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ডক্টর মাহফুজুর রহমান তার বক্তব্য পেশ করবেন একেবারে আয়োজনের শেষ প্রান্তে, বিতার্কিকদের বক্তব্য শেষে। তবে শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাবরিনা জাহান শোভাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় সংসদ নেতা। বাজান, ও বাজান, আমারে তুমি বিয়া দিও না, আমি স্কুলে যাবো বাজান। তুমি আমার বিয়া দিলে আমি মইরা যাবো বাজান, তুমি আমার বিয়া দিও না। হ্যাঁ মাননীয় স্পিকার, ঠিক ওই কন্যা সন্তানের কথাই বলছি যে আর্তনাদ করেছিল ভবিষ্যতে ডাক্তার হওয়ার আশায়, যে প্রতিবাদ করেছিল ডানা মেলে ওড়ার আশায়। কিন্তু মাননীয় স্পিকার, তার সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসকে ডানা কেটে রুদ্ধ করা হয় বাল্যবিবাহ নামক লোহার খাঁচায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে সংসদের প্রধানমন্ত্রী হিসেবে আমি যে প্রস্তাবটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হলো সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ। শুরুতেই সংজ্ঞায়ন করছি। সংজ্ঞায়নের ক্ষেত্রে যে শব্দগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো হচ্ছে সচেতনতা, অভাব এবং বাল্যবিবাহ। সচেতনতা বলতে আমরা বোঝাচ্ছি সুস্থ চিন্তা, জ্ঞান এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ। আর সচেতনতার এই ব্যবস্থায় আমরা যে বিষয়গুলোকে সন্নিবেশিত করছি সেগুলো হলো পারিবারিক ব্যবস্থাপনা, সামাজিক দায়বদ্ধতা, শিক্ষা অর্জনের গুরুত্ব, আইন প্রয়োগকারী সংস্থার সচেতনতামূলক কার্যক্রম তথা সার্বিক সচেতনতার সমন্বয়। এবং অভাব বলতে আমরা বোঝাচ্ছি অপর্যাপ্ততা এবং অসম্পূর্ণতাকে। এবং বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর মতে 18 বছরের নিচে কোনো কন্যা শিশু এবং 21 বছরের আগে কোনো পুত্র শিশুর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাকে আমরা বাল্যবিবাহ হিসেবে নিশ্চিত করছি। মাননীয় স্পিকার, বাল্যবিবাহ আমাদের একটি সামাজিক ব্যাধি যার প্রধানতম কারণ হচ্ছে সচেতনতার অভাব। আর এই সামাজিক ব্যাধিকে আমরা প্রতিষেধক হিসেবে আজকের প্রস্তাবে আমি সার্বিক সচেতনতার বিষয়টিকে প্রধানতম উপাদান হিসেবে চিহ্নিত করছি, যাতে করে আমরা সমাজের ঘোপে ঘাপে থাকা বাল্যবিবাহকে নির্মূল করতে পারি। মাননীয় স্পিকার, এই বিষয়টিকে আরও সুস্পষ্টভাবে প্রমাণ করার জন্য আমি 5টি ক্ষেত্র উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা, শিক্ষাক্ষেত্রে সচেতনতা, আইন প্রয়োগকারী সংস্থার সচেতনতামূলক কার্যক্রম এবং সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম। একটা প্রশ্ন নেই, জি মাননীয় বিরোধী দলীয় নেতা। স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ অবধি গণমাধ্যমের যে প্রক্রিয়াগুলো সচেতনতামূলক এবং ইউনিসেফ, ব্র্যাক, ঘাসফুল এই ধরনের সংগঠনগুলো এবং আমার দেশের সরকারও যখন জনসচেতনতা প্রক্রিয়াগুলো চালিয়ে যাচ্ছে, তারপরেও কেন জনসচেতনতার অভাবটি পূরণ হচ্ছে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের জনসচেতনতার অভাব পূরণ হয়েছে, আমরা আমাদের বাল্যবিবাহের হার অনেকাংশে কমিয়ে আনতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের সমাজের ঘোপে ঘাপে যে বাল্যবিবাহগুলো রয়েছে সেগুলো হচ্ছে না সমাজের সচেতনতার অভাবে। আর ঠিক এই কারণেই বলছি আমরা সচেতনতার অভাবকে পূরণ করে আমরা আমাদের বাল্যবিবাহকে রোধ করব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, এবার যাচ্ছি একটা শুধু প্রশ্ন। যে দেশের মৌলিক চাহিদাগুলো পূরণ হয় না বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে, সেই দেশে মানুষের সচেতনতার অভাবটি কতটা?
জি, ওকে ধন্যবাদ। আসন গ্রহণ করুন। শুধু প্রশ্ন করতে হবে। জি বলুন। আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আমরা আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করতে যাচ্ছি। আর ঠিক এইভাবেই বলছি, আমরা আমাদের দেশের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছি এবং আমাদের দেশে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে আমরা রোধ করতে চাইছি আমাদের জনসমাজকে কাজে লাগিয়ে, আমাদের এই বিশাল সম্পদকে কাজে লাগিয়ে। মাননীয় স্পিকার, আমার হাতে যে পত্রিকাটি দেখছেন সেটি আজকের এবং গতকালকের দৈনিক প্রথম আলো পত্রিকা। মাননীয় স্পিকার, এই পত্রিকার 3 নং পৃষ্ঠার 4 নং কলমে আবারও ফুটে উঠেছে সচেতনতাবাহী বাল্যবিবাহ প্রতিরোধক সংগঠন 7 কন্যার ঘাসফুলের চিত্র। হ্যাঁ মাননীয় স্পিকার, এই সংগঠনটি আবারও একটি বিয়ে ঠেকিয়ে দিয়েছে নন্দাইলের শহরের একটি মাদ্রাসার 8ম শ্রেণীর শিক্ষার্থীর। মাননীয় স্পিকার, এটাই শেষ নয়, দৈনিক প্রথম আলোর আজকের পত্রিকায় নজর দেই একটু। এই পত্রিকার 4 নং পৃষ্ঠার 2 নং কলমে এসেছে সামাজিক সচেতনতা ও উপজেলা প্রশাসনের সচেতনতায় বিভিন্ন জেলায় বন্ধ হয়েছে 7টি বাল্যবিবাহ। হ্যাঁ মাননীয় স্পিকার, এটাই শেষ নয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর গ্রাম, টাঙ্গাইলের বাসাইল, ময়মনসিংহের নন্দাইল, মানিকগঞ্জের সাটুরিয়া, সিরাজগঞ্জের কামারখন্দে বাল্যবিবাহ বন্ধ চিত্র ফুটে উঠেছে। আর এটা সম্ভব হয়েছে, এটার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সামাজিক সচেতনতাকে। মাননীয় স্পিকার, আবারও একটি পত্রিকায় নজর দিচ্ছি, এবার শোনাচ্ছি সফলতার গল্প। মাননীয় স্পিকার, দৈনিক পূর্বাঞ্চলের 16 এপ্রিল 2017 প্রতিবেদনে জানা যায় সাতক্ষীরার শ্যামনগর থানার গাবুড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হত দরিদ্র পরিবারের একটি মেয়ে সাইমা আক্তার। হ্যাঁ মাননীয় স্পিকার, কালের পরিবর্তনে সে এখন 34তম বিসিএস এর ফরেন ক্যাডার। মাননীয় স্পিকার, তার সাক্ষাৎকারে সে জানায় তার বাবা তার শরীরের রক্ত বিক্রি করে তার পড়াশোনার টাকা জুগিয়েছে। মাননীয় স্পিকার, এবার একটু অপরদিকে নজর দেই। আজকের বার্তার 13 সেপ্টেম্বর 2017 এর প্রতিবেদনে জানায় বরিশাল জেলার চাঁদপাশা ইউনিয়নের পিতাহারা মেয়ে অনু, তার মা লোকের বাড়িতে কাজ করে মেয়েকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখিয়ে সার্বিক সহায়তা প্রদান করেছে। হ্যাঁ মাননীয় স্পিকার, এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় সে বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী হিসেবে চিহ্নিত হয়েছে। মাননীয় স্পিকার, এই আমাদের এই পারিবারিক সচেতনতা এটাই প্রমাণ করে যে পারিবারিকভাবে যদি আমরা সচেতন হই, সমাজের সার্বিক ক্ষেত্রে যদি আমরা সচেতন হই, তবেই আমরা আমাদের বাল্যবিবাহকে রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড সময় পেয়ে নিচ্ছি। 10 সেকেন্ড তাহলে। জি মাননীয় স্পিকার, একটি ভিন্ন পরিসংখ্যান দেখাচ্ছি আপনাকে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গার্লস সামিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাল্যবিবাহের উপর একটি তথ্যচিত্র তুলে ধরেন। তথ্যচিত্রে দেখা যায় 2000 থেকে 2007 সালে আমাদের দেশে বাল্যবিবাহের হার ছিল 38.23%। 2013 থেকে 14 সালে তা এসে দাঁড়ায় 18.45% এবং 2017 সালের অর্ধবার্ষিকী প্রান্তিক প্রতিবেদন তথ্যে আমরা জানতে পারি এটা আমরা কমিয়ে এনেছি 16.32%। মাননীয় স্পিকার, আরো একটি প্রতিবেদন দেখাচ্ছি। ইউএনএফপির একটি, মাননীয় স্পিকার একটু সময় চেয়ে নিচ্ছি। ইউএনএফপির একটি সমীক্ষা থেকে আমরা জানতে পারি আমাদের দেশের শিক্ষার হার ছিল 2007 সালে 47.50%, 2012 সালে তা আমরা বাড়িয়ে এনেছি 56.32% এবং 2017 সালে আমরা তা বাড়িয়ে এনেছি 65.74%। মাননীয় স্পিকার, এই প্রতিবেদনটি এটাই প্রমাণ করছে যে আমাদের দেশের শিক্ষার হার যত বাড়ছে, আমাদের দেশের সচেতনতা ঠিক ততটাই বাড়ছে এবং বাল্যবিবাহ ঠিক ততটাই কমছে। এই সমীক্ষা থেকে আমরা বলতে পারি মাননীয় স্পিকার, বাল্যবিবাহ হচ্ছে সচেতনতার ব্যস্তানুপাতিক, অর্থাৎ সচেতনতা যত বাড়বে বাল্যবিবাহ ঠিক ততটাই কমবে। মাননীয় স্পিকার, 10 বছরে যেখানে আমরা আমাদের, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জি নিশ্চয়ই আমরা চিহ্নিত করছি 2021 সালে আমরা আমাদের দেশের বাল্যবিবাহ 90% কমিয়ে আনবো এবং 2041 সালে আমরা আমাদের দেশকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা করব। নিশ্চয়ই ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর আবেগতাড়িত বক্তব্য এবং একই সাথে নানা তথ্য উপহার তিনি দিলেন। বললেন বাল্যবিবাহ নামক যে খাঁচার বন্দির কথা তিনি বলেছেন, একটি মেয়ের আত্মনাদের কথা বলেছেন, বাবা তুমি আমাকে বিয়ে দিও না, এবং রক্ত বিক্রি করে বাবার যে মেয়েকে বিসিএস পরীক্ষায় 34তম ব্যাচে যে ক্যাডার সার্ভিসে যোগদানের কথা উল্লেখ করে বলেছেন অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বহু কিছু হয়েছে। আমরা বাল্যবিবাহ নামক যে আমাদের রোগটি রয়েছে এটি আমরা বন্ধ করতে পারবোই, সরকার সেই প্রত্যয় ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ, এ বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা ইসরাত জাহান সেতুর কাছ থেকে তার বক্তব্য। স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে এই সংসদ মনে করে সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ। মাননীয় স্পিকার, 4 মিনিটের বক্তব্যে এটি ছিল সচেতনতা পেরেছে বাল্যবিবাহ রোধ করতে, কিন্তু তারপরেও কেন বাল্যবিবাহটি সচেতনতার অভাবে হচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর আজকে আসেনি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন তিনি বলছিলেন যে আমার দেশে শিক্ষার হার বেড়েছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, দেশে শিক্ষিত মানুষের পরিমাণ মানে শিক্ষার হার হচ্ছে 70%। মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন বিডি নিউজ 24 এর তথ্য মতে। ঠিক তাই, শিক্ষিত মানুষের পরিমাণ বাড়ছে, সচেতনতার পরিমাণ বাড়ছে এবং মাননীয় স্পিকার সেই সাথে বাল্যবিবাহের পরিমাণটিও কমে যাচ্ছে। কিন্তু
তারপরেও যে গুটিকতেক বাল্যবিবাহটি হচ্ছে সেটি কেন হচ্ছে, কেন না, সেটি হচ্ছে আমার দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটের কারণে। কেন মাননীয় স্পিকার, সেই ব্যাখ্যাটি দিচ্ছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তিনি বলেছিলেন যে সচেতনতা দিয়ে আমরা এতগুলো সফলতার ক্ষেত্র সৃষ্টি করেছি। ঠিক তাই, আমরা চাই বাল্যবিবাহ না হোক, আমরা চাই আমার দেশের কন্যা শিশুরা নিরাপদ থাকুক। কিন্তু মাননীয় স্পিকার, আজকে কি হচ্ছে, এই যে সচেতনতার প্রক্রিয়াটি, এটি প্রতিরোধমূলক কিংবা প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, এটি কখনো পেছনের মানে প্রধান যে কারণটি, প্রধান কারণ নয়। কেননা মাননীয় স্পিকার লক্ষ্য করুন, 23 অক্টোবর। জি, একটা প্রশ্ন নেই। আপনি আপনার বিরোধিতার ক্ষেত্রটি নিশ্চিত করুন যে ঠিক কোন কারণে এখনো পর্যন্ত আমাদের সমাজে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের, বক্তব্যটি মনোযোগ দিয়ে শুনুন। আমি বলেছি আর্থ সামাজিক প্রেক্ষাপট। আপনি আর্থ সামাজিক প্রেক্ষাপটে ঠিক কোন বিষয়টিকে নিশ্চিত করছেন সেটা কিন্তু এখনো বলে যাচ্ছেন না। মাননীয় যে আমাদের স্পিকার, সমাজে ঠিক কোন আমার প্রতিবন্ধকতার কারণে আমরা আমাদের মাননীয় বাল্যবিবাহ সংসদ, তিনি বিরোধ তো করতে বলছেন পারছি না। গুটি কয়েক বিয়ে এখনো কেন হচ্ছে, গুটি কয়েক বিয়ে এখনো তো এই দেশে হচ্ছে, তিনি সেটাই বলছেন। আপনাকে জিরো টলারেন্স আনতে পারছেন না এখনো, সেটাই তিনি বলছেন। সামান্য যে বিয়েগুলোতে সেগুলি বন্ধ করতে হবে। আপনি আসুন। বিতর্কের মাত্র প্রথম মিনিট গিয়েছে, আপনি শুনতে থাকুন। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, 23 অক্টোবর প্রথম আলোর একটি প্রতিবেদনে এসেছে, বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন বাল্যবিবাহের 1 নম্বর কারণ হচ্ছে দারিদ্রতা। এছাড়াও নারী ক্ষমতায়নের অভাব, নিরাপত্তাহীনতা আমার কন্যা শিশুর, ধর্মীয় গোঁড়ামি এবং লিঙ্গ বৈষম্য। এই সামগ্রিকভাবে যে আর্থসামাজিক প্রেক্ষাপটটি, সেই প্রেক্ষাপটটি দায়ী আজকে বাল্যবিবাহের পিছনের প্রধান কারণ হিসেবে, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমার দেশে দিনমজুরদের কথা, দিনমজুর আবুল হোসেন এবং 13 বছরের মেয়ে শেফালির গল্পটি বলছি। মাননীয় স্পিকার, পরিবারের সদস্য সংখ্যা 7 জন, নুন আনতে এই ব্যক্তির পান্তা ফুরায়, তবুও তিনি তার সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠায়। মাননীয় স্পিকার, সমাজ বাস্তবতা আজকে এতটাই কঠিন, এই মেয়েটি যখন বিদ্যালয়ে যায় রাস্তায় তাকে ইফটিজিং এর শিকার হতে হয়, তাকে যৌন হয়রানির শিকার হতে হয়। মাননীয় স্পিকার, এই দিনমজুর পিতা নির্মম পরিস্থিতিতে এসে তার মেয়ের একটি নিরাপত্তা চায়, এবং সেই নিরাপত্তাটি কি? সেই নিরাপত্তাটি হচ্ছে বাল্যবিবাহ দিয়ে তাকে একটি সিকিউর জায়গা দেয়া। মাননীয় স্পিকার, অর্থাৎ এই নিরাপত্তাহীনতায় যখন আমার পরিবারের বাবারা ভোগে, তখন দরিদ্র পরিবারের পিতারা মাননীয় স্পিকার এই সন্তানদেরকে বিয়ে দিয়ে দেয়, যাতে করে আর তাকে বোঝা করে না হতে হয়, যাতে করে পরিবারের একটি মুখ কমে মাননীয় স্পিকার, যাতে করে আমাকে আরেকজন মানুষের খাবারের চাহিদাটি মেটাতে না হয়। অর্থাৎ মাননীয় স্পিকার, সচেতনতার অভাব এখানে প্রধান কারণ নয়, প্রধান কারণ হচ্ছে আমার আর্থসামাজিক প্রেক্ষাপট, যেই প্রেক্ষাপটের কারণে মাননীয় স্পিকার আজকে দরিদ্র পরিবারের পিতারা কিংবা মাননীয় স্পিকার নিরাপত্তাহীনতায় ভোগে কোনো শিক্ষিত পরিবারের পিতারা তাদের সন্তানদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, কিশোরগঞ্জের সখিনা, করিমা, নীলগঞ্জের সমলা, বাসিরন ঝুমা এবং ময়মনসিংহের মাননীয় স্পিকার আকলিমা, আজ তারা কর্মী। মাননীয় স্পিকার, তারা গার্মেন্টস কর্মী, তারা স্বনির্ভর, তাদের ক্ষমতায়নটি রয়েছে। কিন্তু চিন্তা করুন প্রত্যন্ত অঞ্চলের সেই মেয়েটির কথা যাদের কাছে এই ক্ষমতায়নটি পৌঁছায়নি। আমরা শেষ প্রশ্নটি নেই। জি টাইম 3 মিনিট জি হয়ে গেছে। জি, শেষ প্রশ্নটি নেই। আপনি যে প্রতিবন্ধকতার কথাগুলো বললেন, তারপরে যে সাফল্যের কথাগুলো বললেন, এই প্রতিবন্ধকতার পেছনের অভাবের কারণটা মানে এই কিসের অভাবে এটা হচ্ছে সেটা উল্লেখ করুন, আর এই সাফল্যগুলো ঠিক কিসের কারণে হচ্ছে সেটা উল্লেখ করুন। ধন্যবাদ। জি, আসুন। লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে বক্তব্য শুনলেই প্রশ্নটা করতেন না। দেখুন, আমি বলছি এই প্রতিবন্ধকগুলো আসছে আর্থ সামাজিক প্রেক্ষাপটের যে দুর্বল অবস্থা তার কারণে। আপনি যেটি বলছেন সেটি হচ্ছে সফলতার জায়গাটি, অর্থাৎ আপনি প্রতিরোধের ব্যবস্থা নিয়ে কথা বলছেন, আমরা পেছনের কারণটি নিয়ে কথা বলছি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। লক্ষ্য করুন স্পিকার, যেটি বলছিলাম, চিন্তা করুন প্রত্যন্ত অঞ্চলের সেই মেয়েটির কথা যে আজকে স্বনির্ভর নয়, যে মাননীয় স্পিকার তার পরিবারকে আর্থিক কোনো সহায়তাটি দিতে পারে না। আজকে তার কথা চিন্তা করুন, তার পরিবার তাকে কেন তার ঘরে বসে খাওয়াবে মাননীয় স্পিকার? এই চিন্তা যদি তারা করবে না, কেননা মাননীয় স্পিকার পিতা চিন্তা করে আজকে আমার ঘরে যদি একটি ছেলে থাকে তখন সে আমাকে অর্থ দেবে, কিন্তু একটি মেয়ে থাকলে একে তো নিরাপত্তাহীনতা, দ্বিতীয়ত মাননীয় স্পিকার পরিবারের অসম্মানের ভয়, তৃতীয়ত মাননীয় স্পিকার আমার ঘরে কোনো অর্থ আসছে না। যদি মাননীয় স্পিকার এই নারী ক্ষমতায়নটি আমার দেশে সুষ্ঠুভাবে হয়, তাহলে এই বাল্যবিবাহ যে গুটি কতেক হচ্ছে সেটিও হবে না। অর্থাৎ মাননীয় স্পিকার, আজকে আমরা বলতে চাইছি আমার দেশে বাল্যবিবাহের পরিমাণটি কমে এসেছে, কেননা শিক্ষার হার বেড়েছে, সচেতন হয়েছে মানুষ, কিন্তু তারপরেও যে গুটি কতেক বাল্যবিবাহগুলো হচ্ছে সেগুলোর পেছনে সচেতনতার অভাব প্রধান কারণ নয়, বরং প্রধান কারণটি হচ্ছে আর্থ সামাজিক প্রেক্ষাপট। এই সংসদ মাননীয় স্পিকার এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। তিনি গুটি কয়েক বাল্যবিবাহের কথা বলেছেন। আমি জানি না জিরো টলারেন্স করা সম্ভব কিনা। দারিদ্রতা, আর্থিক প্রেক্ষাপটকে দায়ী করেছেন যে অনেকে আজকে স্বনির্ভর হচ্ছে। পরিবারের মধ্যে ছেলের যে গুরুত্ব, ছেলে যেহেতু ইনকাম দিতে পারে, মেয়ে সেরকম গুরুত্ব নাই বলে দেখা যাচ্ছে যে বাল্যবিবাহের নানা ঘটনা ঘটছে। তিনি অভিযোগ করেছেন কোনোভাবে এই প্রস্তাবটি আজকের এই সংসদে পাশ হবার মতো নয়। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত ঋতু আক্তারকে তার বক্তব্য প্রদান করার জন্য। ছোটকালে বাবা বা মুই দিয়াছিল বিয়া, খুশি হইল হেরা সবাই ভালো জামাই পাইয়া। বুঝলো না আর ভালা মন্দ, করলো অবিচার, নষ্ট কইরা দিল তারা জীবনটাই আমার। হ্যাঁ মাননীয় স্পিকার, এই বলছি সেই কন্যা শিশুর কথা যার পরিবার ও সমাজের অসচেতনতার কারণে তার সংঘটিত হয়েছিল বাল্যবিবাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিপক্ষ দল বারে বারে বলে গেলেন যে তারা আর্থসামাজিকের কারণে আমাদের দেশে বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আমাদের কাজী নজরুল ইসলাম কি বলেছিল? হে দরিদ্রতা, তুমি মনে করেছো মহান। হ্যাঁ মাননীয় স্পিকার, দরিদ্রতা তাকে মহান করেছে। সে কিন্তু ছিল একটি দরিদ্র পরিবারের সন্তান। সে দরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে কিভাবে আজকে কাজী নজরুল ইসলাম হলো? মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন, আজকে আমাদের দেশের গভর্নর আতিউর রহমান, সে কিন্তু ছিলেন একজন দরিদ্র পরিবারের সন্তান। তার সত্ত্বেও সে আজকে বাংলাদেশের গভর্নর হয়েছে। কিভাবে হয়েছে আজকে দেশে বাংলাদেশের গভর্নর? সামাজিক আপনাদের যা বলেন সেগুলোর মাধ্যমে না, সচেতনতার মাধ্যমে। তার পরিবার সচেতন ছিল বলে তা আজকে বাংলাদেশের গভর্নর হয়েছে। মাননীয় স্পিকার, নজর দেই প্রথম আলোর পত্রিকাটির পাতা, সেখানে 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর কলামে ছবি ছাপা হয়েছে একজন সচেতন দরিদ্র কন্যার। আর দরিদ্র কন্যাটি হচ্ছে সাজেদ আক্তার। এর কথা বলছি যে বগুড়া সদর উপজেলার বুড়িচর ইউনিয়নের হতদরিদ্র রিক্সাওয়ালার সন্তান। সে হতদরিদ্র পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে তার উপজেলার 160টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে মাননীয় স্পিকার। এবং সে কিভাবে করলো? তার একান্ত সচেতনতার মাধ্যমে কিন্তু তিনি 160টি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছে। প্রতিপক্ষ আমার একটা প্রশ্ন নেই যে সচেতনতার মাধ্যমে এতই যদি সফলতা হয়ে থাকে, তাহলে সচেতনতার অভাব কেন প্রধান কারণ? ধন্যবাদ আপনাকে। আপনি লক্ষ্য করুন আজকে এই ডিবেট ফর ডেমোক্রেসি কি জন্য হয়েছে? ডিবেট ফর ডেমোক্রেসি কিন্তু কন্যা শিশুর একাডেমিক ফোকাসের জন্য হয়েছে এবং কন্যা শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধের জন্য হয়েছে। আমাদের দেশে যদি আপনাদের সামাজিক আরো প্রেক্ষাপটগুলো দেখেছেন সেগুলোর অভাব থাকলো, তাহলে কিন্তু এটা করা হতো না। কন্যা শিশুদের জন্য ডিবেট ফর ডেমোক্রেসি এজন্য হয়েছে, তারা কিন্তু বাল্যবিবাহ প্রতিরোধ করছে। অভাবটা কোথায়? অভাব হচ্ছে এ দেশে সচেতনতার অভাব। আবার অভাব কোথায়? সচেতনতার তো মূল অভাব। সচেতনতা নেই বলে তো আজকে আমাদের দেশে বাল্যবিবাহ হচ্ছে প্রতিপক্ষ। আর আমরা সেই সচেতনতার দিকগুলোকেই তো দেখিয়ে যাচ্ছি, যে সচেতনতার মাধ্যমে আমরা বাল্যবিবাহকে প্রতিরোধ করব। মাননীয় স্পিকার, আরো একটি জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। বেসরকারি চ্যানেল 21 টেলিভিশনের মাধ্যমে সাপ্তাহিক যে প্রতিবেদন হচ্ছে পথে প্রান্তরে, সেখানে একটি প্রতিবেদনের পর্বে দেখানো হয়েছিল ময়মনসিংহের উপজেলার নন্দাইলের ঘাসফুল শিশু ফোরামের সাফল্যের কথা। সেই ঘাসফুল শিশু ফোরামের সাফল্যের দিকটি হচ্ছে তারা কিন্তু অঙ্গীকার হচ্ছে সচেতনতার মাধ্যমে তারা বাল্যবিবাহকে প্রতিরোধ করছে। হ্যাঁ মাননীয় স্পিকার, সেক্ষেত্রে কিন্তু তারা সফলতাও অর্জন করেছে। তারা সেই উপজেলার 33টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে সচেতনতার মাধ্যমে। মাননীয় স্পিকার, যে আমরা একটা শেষ প্রশ্ন নেই যে তিনি বলছেন যে 33টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছে সচেতনতার মাধ্যমে। এই বাল্যবিবাহগুলোর পেছনের কারণটি কি, সেটি নিয়ে আজকে বিতর্কে আমি পেছনের কারণটি জানতে চাচ্ছি। পেছনের কারণ হচ্ছে অসচেতনতা। সেই অসচেতনতা থেকে তো সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহকে প্রতিরোধ করবো। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, ওই উপজেলার আকারগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রামের একই বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী জরিনার বাল্যবিবাহ ভেঙে দেয় তারা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, ফোরাম কিন্তু সামাজিক সচেতনতার নিমিত্তে তাদের কার্যক্রম শুরু করেছেন এবং তার মাধ্যমে তারা বাল্যবিবাহ প্রতিরোধের এত সফলতা অর্জন করেছে। মাননীয় স্পিকার, আজকে এটিএন বাংলা কর্তৃক ডিবেট ফর ডেমোক্রেসি যে কন্যা শিশুদের জন্য এই বিতর্ক আয়োজন করেছে, সংসদের আয়োজন করেছে, সেটি কিন্তু তারা সচেতনতার মাধ্যমে তাদের সচেতনতার দৃষ্টিভঙ্গিতেই তারা এই কন্যা শিশু প্রতিরোধের জন্য সামনে এগিয়ে এসেছে। তারা কিন্তু আরো আর্থসামাজিক দিকের জন্য এগিয়ে আসেনি। তারা কিন্তু সমাজের মানুষের কাছে এই সচেতনতার দিকগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেই সচেতনতার মাধ্যমে কন্যা শিশুর বাল্যবিবাহ প্রতিরোধের জন্য এগিয়ে এসেছে। তাই আমি ডিবেট ফর ডেমোক্রেসিকে অনেক অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাদের দেশে এই কন্যা শিশু বাল্যবিবাহের জন্য তারা এগিয়ে এসেছে। মাননীয় স্পিকার, এবার বলছি আমাদের দেশে
সবচেয়ে শিক্ষণীয় জনপ্রিয় কার্টুন মিনার কার্টুনের কথা, যে মিনার কার্টুনে মিনা পঞ্চম শ্রেণীর পরে যখন হাই স্কুলের গণ্ডিতে যাচ্ছে পা দেওয়ার মুহূর্তে ঠিক একটি মনোভাব ব্যক্ত করেছে, আর সেটি ছিল প্রাইমারি পাশ করেছি, এখন আমি 6-এ, রুখবে আমায় কে। মাননীয় স্পিকার, এর মাধ্যমে সে প্রকাশ করে গেছিল যে আমাদের সমাজে বঞ্চিত কন্যারা সোনালী সোপানে পা রাখতে ব্যর্থ হবে, কিন্তু না মাননীয় স্পিকার, আজকে আমাদের দেশের কন্যা শিশুরা সামনের দিকে ঠিক এগিয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কন্যা শিশু মাননীয় স্পিকার যা একটি তথ্যের মাধ্যমে আমি সুস্পষ্ট করে যাব, একটু লক্ষ্য করুন প্রতিপক্ষ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ থেকে প্রাপ্ত তথ্য মতে বিগত 10 দশক থেকে এসএসসি ও এইচএসসি শিক্ষার ক্ষেত্রে মধ্যে কন্যা শিশুদের পাশের হার ক্রমান্বয়ে বেড়েছে। হ্যাঁ মাননীয় স্পিকার, যেখানে 2017 সালে এসএসসি পরীক্ষার সংখ্যা ছিল 1,26,000 তথ্যসূত্রে পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন.com। অথচ মাননীয় স্পিকার এর শেষ সময় করতে হবে মাননীয় মন্ত্রী, আপনাকে শেষ করতে হবে। জি, একটু সময় চেয়ে নিচ্ছি। জি, আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হলো। মাননীয় স্পিকার, তাছাড়া আমরা সকল বোর্ডের শিক্ষাক্ষেত্রে যদি নজর দিই তাহলে আমাদের দেশে বালকদের তুলনায় বালিকারাই কিন্তু শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এবং সেই শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার মাধ্যমে তারা কন্যা শিশুদের বাল্যবিবাহের জন্য নির্মূল করার জন্য আরো বেশি সচেতন হচ্ছে। আর এই শিক্ষাক্ষেত্রে কিন্তু সচেতনতার মাধ্যমে কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ করছে। মাননীয় স্পিকার, তাই আমি আবারও বলছি, সচেতনতার মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ রোধ করা সম্ভব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আবারও মাননীয় মন্ত্রী এসে জানিয়ে গেলেন যে সচেতনতা এবং সকল কিছুর পিছনে সচেতনতা, এবং আমাদের দেশে যে মেয়ে শিক্ষার হার বাড়ছে এবং ভারতের চাইতে বাংলাদেশ যে অনেক এগিয়ে আছে সেই বিষয়ে তিনি আমাদেরকেও জানিয়ে গেলেন এবং বললেন যে একটি শিশুকে বাল্যবিবাহ দিয়ে তার জীবন নষ্ট করার অধিকার কারণে সকলকে সচেতন হলে আমরা বাল্যবিবাহ নামক ঘাতক ব্যাধি থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবো। এবার আমরা শুনবো আমাদের আজকের বিরোধী দলীয় উপনেতা ফারহানা তাহারের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। মাননীয় স্পিকার, পেটে যখন ক্ষুধা থাকে তখন সচেতনতা কোনো ভূমিকা রাখতে পারে না, তখন চিন্তা থাকে খাবার জোগাড়ের, চিন্তা থাকে কিভাবে একটি মুখ কমানো যায়। তখন মাননীয় স্পিকার, দরিদ্র ঘরের পিতা হিসাবে আপনি বাধ্য হন আপনার কন্যা সন্তানের বাল্য বিবাহ দিতে। ধন্যবাদ মাননীয় স্পিকার প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রস্তাবটি হচ্ছে সচেতনতার অভাবই বাল্য বিবাহের প্রধান কারণ। বিতর্কের একটি ডিমান্ড আছে মাননীয় স্পিকার, আর এই প্রস্তাবটি ডিমান্ড করছে বাল্য বিবাহের পেছনের কারণগুলো কি। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল সম্পূর্ণ সেই জায়গা থেকে সরে এসেছে এবং বলছে সচেতনতার মাধ্যমে বাল্য বিবাহ রোধ করতে পারছি, সুতরাং অভাব এটার না। মাননীয় স্পিকার, আজকে সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ ঠিকই রোধ হচ্ছে, বাল্যবিবাহ কমে আসছে মাননীয় স্পিকার, কিন্তু যে গুটিকতক বাল্যবিবাহ হচ্ছে, যাদের জন্য আজকে আমার দেশ এগোতে পারছে না, যাদের জন্য আমরা হাহাকার করছি মাননীয় স্পিকার, তাদের পেছনের কারণটা কি? সেই বাল্যবিবাহের পেছনের কারণটি হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট। মাননীয় স্পিকার, যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি। লক্ষ্য করুন, আজকে তিনি মিনা কার্টুনে একটি কথা বলেছেন। মিনা কার্টুনে একটি পর্ব ছিল তারা আপার বাল্যবিবাহ। মাননীয় স্পিকার, যখন মিনা যে তারা আপার বাবাকে বলে, তখন তারা আপার বাবা বলে যে মেয়ে কোনো কাজ করতে পারে না, আমি তাকে ঘরে রাখতে পারবো না। মাননীয় স্পিকার, লিঙ্গ বৈষম্য আজকে আমার দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আছে, যার কারণে বাল্যবিবাহটি হচ্ছে মাননীয় স্পিকার। আচ্ছা, তুলুন। আজকে আমাদের দেশে এই লিঙ্গ বৈষম্য কেন হচ্ছে? আজকে আমাদের সরকার আমাদের নারীদেরকে সকল সুবিধা দেওয়ার পরেও আমরা কেন নারীদেরকে লিঙ্গ বৈষম্যের মধ্যে ফেলছি? এটা কি আমাদের সচেতনতার অভাব নয়? না মাননীয় স্পিকার, সচেতনতার অভাব নয়, এটি হচ্ছে মাননীয় স্পিকার আর্থসামাজিক প্রেক্ষাপট। লক্ষ্য করুন, শক্তির পিরামিডে যখন একটি নারী একটি পুরুষের থেকে নিচে থাকে মাননীয় স্পিকার, তখন আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজ নারীদেরকে নির্যাতিত করে, আমাদের সমাজ এখনো পুরুষতান্ত্রিক রয়েছে, লিঙ্গ বৈষম্য, যেখানে আমাদের প্রধানমন্ত্রী নিজে নারী, আমাদের সংসদের স্পিকার যেখানে নারী, আজকে আমরা যেখানে এখানে সবাই নারী, সেখানে এখনো কেন বলছি আমাদের সমাজ পুরুষতান্ত্রিক? আমাদের সমাজে পুরুষের চেয়ে নারীর সকল সুবিধা বাড়তি থাকা সত্ত্বেও আমরা সচেতনতার অভাবে আমাদের নারীদেরকে জায়গা দিতে পারছি না। আপনি কারণটি বলুন যে কিসের অভাবে এখনো পর্যন্ত আমরা আমাদের নারীদেরকে সঠিক স্থানে যথাযথ স্থানে নিতে পারছি না। মাননীয় স্পিকার, আজকে বাল্য বিবাহের পেছনের কারণ নিয়ে কথা হচ্ছে। প্রথমত, তিনি তারপরও যখন নারী ক্ষমতায়নের উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দিচ্ছেন, লক্ষ্য করুন, আজকে তাকে মুজিব কন্যা বলা হয়, কখনো বঙ্গমাতা ফজিলাতুন্নেসার কন্যা বলা হয় না। এই জায়গাটিতে মাননীয় স্পিকার আজকে লিঙ্গ বৈষম্যটি দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্যতে আসি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আর্থসামাজিক প্রেক্ষাপটে যে প্রথম জায়গাটি দারিদ্রতা। ঝালকাঠির কাঠালিয়ার 14 বছরের মেয়ে সাবিনা
রেহেনা আক্তার। জোর করে যখন তার বিয়ে দেওয়ার হয়, তখন যখন পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি থামায়, তখন অভিভাবককে জিজ্ঞাসা করলে তারা দারিদ্রতার কথা বলেন। তথ্যসূত্র দৈনিক শিক্ষা। অর্থাৎ মাননীয় স্পিকার, এই যে দারিদ্রতা, এই যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটি একজন দরিদ্র পিতাকে বাধ্য করে একটি মেয়ের বাল্যবিবাহ দিতে। পেছনের কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে নিরাপত্তাহীনতা। লক্ষ্য করুন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, বিয়েটা একটা মেয়ের সামাজিক টিকিট, কারণ অবিবাহিত মেয়েদের কোনো রকম অঘটন ঘটলে তার বিয়ে হওয়া নিয়ে ঝামেলা হয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এই যে নিরাপত্তাহীনতায় আমার পিতা ভুগছে, বাংলাদেশের হাজার হাজার মেয়ের পিতা ভুগছে, এই নিরাপত্তাহীনতার কারণেই আজকে আমার দেশে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, নারী ক্ষমতায়নের অভাব তৃতীয় যে জায়গাটি। IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে। আচ্ছা, শেষ প্রশ্ন জি। আপনি নারীর নিরাপত্তার হীনতার কথা বলছেন। আজকে আমাদের সমাজের বখাটেরা যারা রয়েছে, তারা কি অর্থের জন্য আমাদের নারীদেরকে নিরাপত্তাহীনতায় ফেলছে? আজকে তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে? কারণ তারা সচেতনতার অভাবে। মাননীয় স্পিকার, সে একই উত্তর শক্তির পিরামিডে যখন একজন পুরুষ নারীর থেকে এগিয়ে থাকে, ঠিক তখনই নির্যাতিত হতে হয়। লিঙ্গ বৈষম্যের ব্যাপারটি চলে আসছে। মাননীয় স্পিকার, সম্পূর্ণ জিনিসটা আর্থসামাজিক প্রেক্ষাপটে সমাজের মেয়ে আজকে যৌন হয়রানির শিকার হচ্ছে না? আজকে কোনো ধনী সমাজের মেয়ে কি ইফটিজিং এর শিকার হচ্ছে না? শুধু কি দরিদ্র মেয়েরাই কি হচ্ছে? যেখানে ধনী সমাজের মেয়েরা আজকে ইফটিজিং এর শিকার হচ্ছে, সেখানে আপনি কি করে বলতে পারেন যে আজকে নিরাপত্তার হীনতার প্রধান কারণ হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট? প্রথমত আপনাকে অনুরোধ করব বিতর্কের বিষয়ে প্রশ্ন করবেন। দ্বিতীয়ত আপনার প্রশ্নের উত্তরটি হচ্ছে আজকে তারা ইফটিজিং এর শিকার কেন হচ্ছে, তাই তো? আচ্ছা শুনুন, আজকে তারা ইফটিজিং এর শিকার হচ্ছে এই কারণে যে আজকে সেই বখাটে ছেলে তার বোনকে কেউ ইফটিজিং করলে আপনি যে দেখবেন সেটি কিন্তু টলারেট করছে না, কিন্তু সে নিজেই কিন্তু আরেকজনের ইফটিজিং করছে। কেন? সেটি হচ্ছে লিঙ্গ বৈষম্যের কারণে, আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে। বিতর্ক মনোযোগ দিয়ে শুনবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে যে জায়গাটি ব্যাখ্যা করছিলাম সেটি হচ্ছে IEFPRI এর গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে বাল্যবিবাহের পরিমাণ শহর থেকে গ্রামে 25% বেশি। কেননা শহরের নারীরা আত্মনির্ভরশীল এবং গ্রামের নারীরা সেই তুলনায় পিছিয়ে আছে। আবার মাননীয় স্পিকার, নারীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়েছে যাতে তারা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে, বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। এই যে কণ্ঠটি মাননীয় স্পিকার আজকে আমি কথা বলছি, সেই কণ্ঠটি আজকে শিক্ষায় দিবে আজকে অন্যান্য হাজার নারীর জন্য। মাননীয় স্পিকার, হাজার মানুষের জন্য। ঠিক তখন মাননীয় স্পিকার, এই নারী ক্ষমতায়নটি যখন হবে মাননীয় স্পিকার, সম্পূর্ণভাবে বাংলাদেশে এই যে গুটি কর্তক যে বাল্যবিবাহ হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে, সেটিও বন্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, চতুর্থ যে জায়গাটি লিঙ্গ বৈষম্য, যেটি নিয়ে এতবার কথা হচ্ছে, লক্ষ্য করুন মানিকগঞ্জের নৌসিনের কথা আমরা জানি। মাননীয় স্পিকার, 15 বছর বয়সী সে বাল্যবিবাহ দেওয়ার সময় স্কুল শিক্ষক যখন তার পিতাকে জিজ্ঞাসা করেন, তিনি বলেন মেয়ে মানুষ কামাই করতে পারে না, তাকে কেন ঘরে রাখবো? এই জায়গাটি মাননীয় স্পিকার আছে লিঙ্গ বৈষম্যের কারণে বাল্যবিবাহ হচ্ছে। আবার মাননীয় স্পিকার, যে ধর্মীয় গোড়ামি, আজকে স্বামীর ঘরই মেয়েদের আসল ঘর, এই চিন্তাটি থেকে মাননীয় স্পিকার আজকে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে। সুতরাং আর্থসামাজিক প্রেক্ষাপটই বাল্যবিবাহের প্রধান কারণ, এবং সরকারি দলকে অনুরোধ করব তারা যাতে বাল্যবিবাহের পেছনের কারণ নিয়ে কথা বলেন, বাল্যবিবাহ কিভাবে বন্ধ করবো সেটি নিয়ে কোনো কথা না বলেন। প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আবারও এসে বললেন গুটি কয়েক বাল্যবিবাহ হচ্ছে। আমি জানি না গুটি কয়েক বাল্যবিবাহ বলতে কি মিন করছেন। আমরা বাল্যবিবাহের পিছনের কারণ খোঁজার জন্য তাগিদ দিয়েছেন এবং বলেছেন যে নারীর ক্ষমতায়নের কথা, এবং একটা চমৎকার কথা বলার চেষ্টা করেছেন যে আজকে যে বিয়েটি একটি সামাজিক টিকেটে পরিণত হয়েছে। মেয়ের বিয়ে দিয়ে দিলে তার প্রতি যে সমাজের যে দায়বদ্ধতা সেটি মনে হয় দূর হয়ে যায়। একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বারবার বলার চেষ্টা করেছেন এই বাল্যবিবাহ প্রতিরোধেই কোনোভাবেই আমাদের যে সচেতনতা সেটি নয়, আমাদের দারিদ্রতা, আমাদের উদাসীনতার পরেই আমরা মনে করি যে আজকে আমাদের যে কন্যা শিশু বিবাহ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কি সমাজ সংস্কার, নারীর ক্ষমতায়নের যে ব্যাপ্তের কারণের জন্য। আমরা শুনবো এই পর্যায়ে আমাদের সরকার দলীয় সংসদ সদস্য উম্মা হাবিবার কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আলতা বানু আলতা পায়ে লাল শাড়িতে বসেছিল বিয়ের পিড়িতে, কিন্তু স্বামীর নির্যাতনে ফিরে আসতে হয়েছিল তাকে বাপের বাড়িতে। তবে লাল শাড়ির পরিবর্তে সাদা কাফনে মোড়া ছিল তার নির্মম নিস্তর দেহটি। মাননীয় স্পিকার, আমি সেই আলতা বানুর কথা বলছি যে কিনা ফিরে এসেছিল তার স্বামীর নির্যাতনে। এই ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারছি? এখানে আমরা লক্ষ্য করতে পারছি তার স্বামীর অসচেতনতা, তার স্ত্রীর প্রতি সম্মানহীনতা। এবং এটি কেন হচ্ছে মাননীয় স্পিকার? এটি হচ্ছে তার স্বামীর শিক্ষা না থাকার কারণে, এবং এই শিক্ষার পেছনে মূল কারণ হচ্ছে অসচেতনতা। এখানে কোনো লিঙ্গ বৈষম্য কাজ করছে না।
মানুষ স্পিকার লক্ষ্য করুন, বিরোধী দলের প্রার্থী কিন্তু বলে গেছেন আর্থসামাজিক কথা, কিন্তু লক্ষ্য করুন তিনিও কিন্তু একজন কন্যা শিশু। তার পিতার যত আর্থিক অবস্থার কম থাকুক, তার পিতা কি চাইবে তার সন্তান একটা ভালো পর্যায়ে না থাক? চাইবে তার সন্তান একটা ভালো পর্যায়ে থাক। আর এর জন্য তিনি তার সকল সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন তার সন্তানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই ক্ষেত্রে কোনো আর্থসামাজিকতা বাধা রাখবে না। মানুষ স্পিকার লক্ষ্য করুন, তারা আরো বলে গেছেন সচেতনতা। আমাদের এইখানে কি মূল বিষয়টা হচ্ছে সচেতনতার অভাব। যে কিন্তু লক্ষ্য করুন যে সচেতন হওয়ার জন্য কিন্তু সচেতনতার নিয়মের দরকার, এবং সেই নিয়মটি হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের সমাজ, যা আমরা সমাজের বাইরে যেয়ে করতে পারবো না। এর জন্য আমাদের দরকার সমাজকে সচেতনতা, নাকি লিঙ্গ বৈষম্যকে ইঙ্গিত করা। জি বলো। ইনফরমেশনটি হচ্ছে তিনি আজকে বলছেন যে পরিবার যত বাধা আসুক, পিতামাতার ইচ্ছা থাকে সন্তানকে বড় করে তোলা, ঠিক এই জায়গাটিতে লিঙ্গ বৈষম্য কাজ করছে না বলছে। এবং মানুষ স্পিকার দারিদ্রতার কথাও বলছে যে আর্থসামাজিক প্রেক্ষাপটও কোনো কাজ করছে না। লক্ষ্য করুন মানুষ স্পিকার, আপনিও ভালো করে লক্ষ্য করুন, সেটি হচ্ছে আজকে আপনি খেতে পাচ্ছেন না 5 দিন, আপনার বাবা দিন মজুর, ঠিক এই সময় আপনাকে কেউ প্রস্তাব দিল যে আপনার বিয়ে হয়ে যাবে এবং সেই জায়গাতে অনেক বেশি টাকা পরিমাণ যৌতুক পাবে আপনার বাবা, ঠিক তখন আপনি কি আপনাকে আপনার বাবা বাল্যবিবাহ দিবে না দিবে না? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন। কিন্তু মানুষ স্পিকার লক্ষ্য করুন, বাবা যদি সচেতন হয় তাহলে সে তার মেয়ে বিয়ে দিবে না। এতে মেয়ের সম্মতি থাকুক বা না থাকুক, মেয়ের সম্মতি থেকে। বাংলা একটা কথা আছে, আমার মেয়ে আমি বিয়া দেবো, কে কি কইব। কিন্তু মানুষ স্পিকার লক্ষ্য করুন, বাংলা আরেকটাও কথা আছে, আমার মেয়ের সম্পর্কে সিদ্ধান্ত আমি নিব, কে কি সিদ্ধান্ত নেবে। এতে দারিদ্রতা কোনো ভূমিকা রাখতে পারে না। মানুষ স্পিকার আরও লক্ষ্য করুন, তারা এখানে যে আর্থসামাজিক প্রেক্ষাপটটা দেখিয়ে গেছেন তার উপর কিন্তু ভিত্তি করে আমাদের সামাজিক অবস্থান টিকে নেই। আমাদের দৈনন্দিন প্রয়োজন হচ্ছে আমাদের অর্থ, কিন্তু আমাদের মানবিকতার প্রয়োজন আমাদের সচেতনতা। এর উপর ভিত্তি করে আমরা আজকে টিকে আছি, এর উপর ভিত্তি করে আমরা অবস্থানে পরিবর্তন করতে পারছি। আমাদের উচিত আমাদের অবস্থানের পরিবর্তন করার জন্য সচেতন হওয়া, নাকি আমাদের দারিদ্রতাকে ইঙ্গিত করে বসে থাকা। জি আরেকটা প্রশ্ন নেই। প্রশ্নটি হচ্ছে আপনি বলছেন যে আর্থসামাজিক প্রেক্ষাপটের উপর সামাজিক অবস্থান টিকে নেই, তাহলে কিসের উপর সামাজিক অবস্থান টিকে আছে? ধন্যবাদ। সামাজিক অবস্থানটি টিকে আছে আমাদের সচেতনার উপর। আপনি যত সচেতন হবেন আপনার সামাজিক অবস্থান তত বেশি দৃঢ় হবে। মানুষ স্পিকার আরো লক্ষ্য করুন, তিনি কিন্তু এখানে বাড়ি বাড়ি সচেতনতার কথা বলে যাচ্ছেন, কিন্তু এই সচেতনতার জন্য তিনি কি প্রয়োগ করবেন? আর্থসামাজিক অবস্থান উন্নয়নের জন্য তিনি কি প্রয়োগ করবেন? তার মানসিক বুদ্ধি, তার সচেতনতা। কারণ একজন মানুষের সচেতনতাই পারে তার আর্থিক অবস্থানকে উন্নত করতে, নাকি তার দায়বদ্ধতা। মানুষ স্পিকার আরো লক্ষ্য করুন, তিনি এখানে যে বিষয়টি প্রয়োগ করছেন, এখানে কিন্তু তিনি বাড়ি বাড়ি আর্থসামাজিক আইনের কথা বলে গেছেন। আর্থসামাজিক অবস্থা কিন্তু আইন ব্যতীত উন্নত হতে পারে না, এর জন্য আমাদের উচিত। কিন্তু লক্ষ্য করুন মানুষ স্পিকার, এই যে আইনের কথা আমরা বলছি, প্লিজ। তিনি মাত্র বলেছেন যে আর্থসামাজিক প্রেক্ষাপট দ্বারা আমরা আইনকে বারবার ইঙ্গিত করেছি, তিনি সরাসরি মিসকোট করেছেন। আমাদের বক্তব্যে এমন কোনো কথা ছিল না, তিনি বলছেন আপনারা বারবার আইনের কথা বলছেন বা আপনারা আমাদের বক্তব্যে এ ধরনের কথা ছিল না। মানুষ স্পিকার আমি কোনো আইনের কথা বলি, আমি বলেছি আর্থসামাজিক আইন। আর্থসামাজিক আইন বলতে কি বোঝায়? আর্থসামাজিক আইন বলতে বোঝায় আপনি আপনার জীবন সম্পর্কে কে সিদ্ধান্তটা নিচ্ছেন, ঠিক এইটাই বোঝায়। আপনার জীবনের নিজস্ব কিছু আইন এবং নিজস্ব কিছু উচল, নিজস্ব কিছু যুক্তি আছে, আর সেই যুক্তিটাকে বোঝানোর জন্য, ইঙ্গিত করার জন্য আমি আইনের কথাটি উল্লেখ করেছি। এখানে কোনো সমাজের আইন কথা বলা হয়নি, এখানে আপনার জীবনের আইনের কথা বলেছে, যেটা আপনার হাতে নিয়োজিত। মানুষ স্পিকার উনি এখানে আমি বলবো যে সচেতনতা। আপনি লক্ষ্য করুন যে আমরা যদি সামগ্রিকভাবে সচেতন হই তাহলে কিন্তু আমরা বাল্যবিবাহ রোধ করতে পারবো, এবং এর জন্য আমাদের প্রয়োজন আমাদের পরিবারের প্রত্যেকটি কন্যা শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করা। কারণ আমরা যখন সুশিক্ষায় শিক্ষিত করবো তাদেরকে, তখনই আমরা বুঝতে পারবো যে একটা কন্যা শিশু আমাদের জন্য কত মূল্যবান, আর তার জীবনের বাল্যবিবাহ আসলে কতটা অভিশাপ স্বরূপ। মানুষ স্পিকার আরও লক্ষ্য করুন যে একটি কন্যা শিশুকে যখন বাল্যবিবাহ দিয়ে দেওয়া হচ্ছে, এতে তার পরিবারের যে মঞ্জুরি না থাকে, তাহলে কিন্তু তার বাল্যবিবাহ দেওয়া সম্ভব না। এতে আপনার আর্থসামাজিক অবস্থানের কোনো ক্ষেত্র থাকুক বা না থাকুক। এর জন্য আমি অনারেবল স্পিকার বলতে চাচ্ছি যে আর্থসামাজিক অবস্থা নয়, কেবল পারিবারিক সচেতনতা, সামাজিক সচেতনতা এবং আমাদের ব্যক্তিগত সচেতনতাই পারে বাল্যবিবাহ রোধ করতে। এবং এই ক্ষেত্রে বাল্যবিবাহের জন্য যে বিষয়টি সর্বোচ্চ দায়ী তা হচ্ছে সামাজিক অসচেতনতা। মানে স্পিকার ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে প্রস্তাবটি উপস্থাপন করেছেন, তার উপর তিনি যে প্রস্তাবটি আজকে সংসদে রেখে গেছেন, সেটি যেন গৃহীত হয় এমন একটি প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্যকে। তিনি তার বক্তব্যের মধ্যে বললেন যে আলতাবানু লাল শাড়ি পরে গিয়েছিল শ্বশুর বাড়ি, কিন্তু ফিরে এসেছে কাফনের করে। কেন হয়েছে? এই যে স্বামীর অসচেতনতার জন্যই এটি ঘটেছে। এবং জীবনের আইনের কথা বলেছে। আপনার জীবন, আপনার আইন, আপনার হাতে সব কিছু। আপনি সেই আইনকে তৈরি করুন এবং পারিবারিক, সামাজিক এবং এই সর্বক্ষেত্রে একটা সচেতনতা তৈরি করে আপনি আপনার এই যে বাল্যবিবাহ সেটাকে প্রতিরোধ করুন। আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দলীয় সদস্য আনিকা তাবস্সুমের কাছ থেকে তার বক্তব্য। কৈশোরে একটি মেয়ের যখন স্কুলে যাওয়ার বয়স, তখনই তাকে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে।
নিজের জীবনকে চিনতে না চিনতেই, স্বপ্নগুলোকে সাজাতে না সাজাতেই তাকে বউয়ের সাথে যেতে হচ্ছে শ্বশুর বাড়ি, শিকার হচ্ছে বাল্যবিবাহের। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে, এই সংসদ মনে করে যে সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে আমাদের দিক দিয়ে আমরা এটি প্রমাণ করতে যাচ্ছি যে আজকে সচেতনতার অভাব নয়, বরং আর্থ সামাজিক প্রেক্ষাপটই বাল্যবিবাহের প্রধান কারণ। আজকে যদি মাননীয় স্পিকার তাদের ক্ষেত্রে যুক্তি খণ্ডনে আসি, তারা যেটি বারবার বলছে যে আজকে তারা বিভিন্ন সফলতার গল্প দেখিয়ে গেলেন, কিন্তু মাননীয় স্পিকার আজকে আমাদের বিতর্কের জায়গাটি কোথায়? আজকে আমরা সফলতার গল্প শুনতে আসিনি, আজকে আমরা কোনটি প্রধান কারণ সেটি জানতে এসেছি। আগে মাননীয় স্পিকার তারা বললেন যে সচেতনতার মাধ্যমে আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারছি, কিন্তু মাননীয় স্পিকার যেই বাল্যবিবাহগুলো হচ্ছে এখনো পর্যন্ত সেই সচেতনতা কেন পায়নি সেই বাল্যবিবাহগুলোকে রোধ করতে? কারণ মাননীয় স্পিকার সে আর্থসামাজিক প্রেক্ষাপট। তাই মাননীয় স্পিকার আমি তাদেরকে আহ্বান জানাতে চাই তারা যাতে এখনো পর্যন্ত এসে বাল্যবিবাহের যে প্রধান কারণটি সেটি নিয়ে কথা বলে, প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কথা না বলে। মাননীয় স্পিকার আজকে মাননীয় সংসদ সদস্য এসে বললেন আলতা বানুর কথা। মাননীয় স্পিকার আলতা বানুর পরিবার তাকে কেন বিবাহ দিয়েছিল, বাল্য বিবাহ দিয়েছিল? কারণ মাননীয় স্পিকার সেই আর্থসামাজিক প্রেক্ষাপট। এবং পরবর্তীতে তিনি বললেন তার স্বামী তাকে নির্যাতন করেছে। কেন নির্যাতন করেছে মাননীয় স্পিকার? কারণ মাননীয় স্পিকার সেই লিঙ্গ বৈষম্য, সেই নারী ক্ষমতায়নের অভাব, অর্থাৎ মাননীয় স্পিকার আর্থসামাজিক প্রেক্ষাপট। তাই মাননীয় স্পিকার আজকে প্রধান কারণটি হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপট বাল্য বিবাহের ক্ষেত্রে। ঠিক। গতকাল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আমরা বেশ কিছু আয়োজন আমাদের নজর কেড়ে নিয়েছে। আপনি কি দেখাতে পারবেন আপনার আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়নের জন্য ঠিক কোন আয়োজনটি গ্রহণ করা হয়েছে? মাননীয় স্পিকার আমরা দেখি যে প্রান্তিক ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ প্রকল্প আরো বিভিন্ন ধরনের স্পিকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যেগুলোর মাধ্যমে অবৈতনিক শিক্ষা প্রচলন করা হচ্ছে। এগুলো মাননীয় স্পিকার আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে করা হচ্ছে। কিন্তু আমরা দেখি টিভি খুললে আজ বিতর্কের আয়োজন করা হচ্ছে, জনে জনে লিফলেট প্রদান করা হচ্ছে, হাতে হাতে টাকা প্রদান করা হচ্ছে আপনার আর্থসামাজিক উন্নয়ন করার জন্য। আপনি একটি নির্দিষ্ট দৃষ্টান্ত দেখিয়ে যান যে আপনার আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়ন করার জন্য ঠিক কোন আয়োজনটি করা হয়েছে। আপনি নির্দিষ্ট একটি প্রেক্ষাপট দেখিয়ে যাবেন। বাল্যবিবাহের আর্থসামাজিক নিয়ে কোন আয়োজন করা হয়েছে? মাননীয় স্পিকার এই আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণেই তো আজকে যে বাল্যবিবাহ, তারা বলছে যে সচেতনতার অভাবে বাল্যবিবাহ হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার তারা আবার এটিও দেখিয়ে যাচ্ছেন যে সচেতনতার বিভিন্ন কার্যক্রম হচ্ছে। তাহলে কেন বাল্যবিবাহ রোধ হচ্ছে না? কারণ মাননীয় স্পিকার সেই আর্থসামাজিক প্রেক্ষাপটের যে উন্নয়নটি সেটি মাননীয় স্পিকার হচ্ছে না। নির্দিষ্ট দৃষ্টান্ত দেখতে চাইছি যে ঠিক আপনাদের ওই আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়ন করার জন্য এখনো পর্যন্ত কোনো কার্যক্রম কেউ হাতে নিয়েছে কি না। আমি একটু তাকে সংযত হওয়ার জন্য আপনাকে বক্তব্য আসেন আপনি। মাননীয় স্পিকার আমি এবার বক্তব্যে আসি। তারা আমাদের বক্তব্যটি বোঝার চেষ্টা করছে না। কারণ মাননীয় স্পিকার আমরা যেটি নিয়ে আজকে বারবার বিতর্ক করতে যাচ্ছি সেটি হচ্ছে মাননীয় স্পিকার আজকে প্রধান কারণ কোনটি? প্রধান কারণ আর্থসামাজিক প্রেক্ষাপট নাকি সচেতনতার অভাব? মাননীয় স্পিকার আমার বক্তব্যে আসি। আজকে মাননীয় স্পিকার আসুন লক্ষ্য করি আমাদের দেশে কোন কোন অঞ্চলগুলিতে বাল্যবিবাহ বেশি হচ্ছে। রাজশাহী রংপুর বিভাগের মংগা এলাকায়, সিলেটের হাওড় এলাকায়, বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায়। কেন মাননীয় স্পিকার এই এলাকাগুলোতে বাল্যবিবাহের হার এত বেশি? কারণ মাননীয় স্পিকার সেখানে দারিদ্রতা, সেখানে আর্থিক অসচ্ছলতা, যার কারণে সেই গ্রামের পরিবারগুলো তাদের কন্যা সন্তানদের বোঝা কমানোর জন্য বিয়ে দিয়ে দিচ্ছে। অর্থাৎ মাননীয় স্পিকার আর্থসামাজিক প্রেক্ষাপটই বাল্যবিবাহের প্রধান কারণ। দ্বিতীয়ত মাননীয় স্পিকার বলছি কুষ্টিয়ার তমা খাতুনের কথা। পরিবার থেকে যখন তাকে জোর করে বাল্যবিবাহ দেওয়া হচ্ছিল তখন সে তার বাবার কাছে আকুতি করে বলেছিল আমি বিয়ে করব না, পড়াশোনা করব। কিন্তু মাননীয় স্পিকার পরবর্তীতে সে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেলেও আমাদের সমাজে এমন হাজারো হাজারো তমা রয়েছে মাননীয় স্পিকার যারা সেই বাল্যবিবাহে অভিশাপ থেকে মুক্ত পায় না। কেন পায় না মাননীয় স্পিকার? কারণ তাদের পরিবার মনে করে যে আজকে আমার কন্যা সন্তানরা যতদিন বড় হচ্ছে তারা বাইরে গিয়ে হচ্ছে যৌন নির্যাতনে, ইফটিজিং এর শিকার হচ্ছে। এই নিরাপত্তাহীনতা থেকে তারা তাদের কন্যা সন্তানদের বিয়ে দিয়ে দিচ্ছে। এবং মাননীয় স্পিকার আজকের ডিবেট ফর ডেমোক্রেসি কন্যা শিশু নিরন্তরের জন্য কি আর্থিক সামাজিক সচেতনতা দিচ্ছে না? আর্থিক দিচ্ছে, তাটা কিন্তু সচেতনতাই দিচ্ছে। সচেতনতার দিকগুলো প্রকাশ করে কিন্তু ডিবেট ফর ডেমোক্রেসি। স্পিকার আমরা বারবার বলছি যে আর্থসামাজিক প্রেক্ষাপটের কথা। আর্থসামাজিক প্রেক্ষাপটে উন্নয়নটি হচ্ছে না। এই যে মানসিকতা, এই যে দারিদ্রতা, এই নিরাপত্তাহীনতা আমাদেরকে বাধা দিচ্ছে আমাদের বাল্যবিবাহের কারণে। ডিবেট ফর ডেমোক্রেসি কি অস্বীকার করছেন? যারা সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের দিকগুলো দেখিয়ে যাচ্ছে। মাননীয় মন্ত্রী প্লিজ। ডেমোক্রেসিকে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী আপনাকে অস্বীকার করছেন তাকে সংযত হওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার আমরা ডিবেট ফর ডেমোক্রেসিকে অস্বীকার করছি না। আমরা বলছি সচেতনতামূলক কার্যক্রম হচ্ছে, কিন্তু মাননীয় স্পিকার আরো যে বাল্যবিবাহগুলো হচ্ছে সেগুলো প্রধান কারণ কোনটি? সেটি আর্থসামাজিক প্রেক্ষাপট। মাননীয় স্পিকার বলছি
যশোরে এক গ্রামে 100% বাল্যবিবাহের হার, প্রথম আলোর পত্রিকা অনুযায়ী। মাননীয় স্পিকার, সেখানে শিক্ষার হার অনেক বেশি। তাহলে কেন মাননীয় স্পিকার সেখানে বাল্যবিবাহ হচ্ছে? কেন 100% বাল্যবিবাহ মাননীয় স্পিকার? কারণ সেই গ্রামে এখনো পর্যন্ত কুসংস্কারাচ্ছন্নতা রয়ে গেছে, সেই গ্রামে ধর্মীয় গোঁড়ামি রয়ে গেছে, যার কারণে তাদের পরিবাররা সেই বাল্যবিবাহ, তাদের কন্যা সন্তানদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে, যার ফলে বাল্যবিবাহ হচ্ছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আর্থ সামাজিক প্রেক্ষাপটে আজকে প্রধান কারণ বাল্যবিবাহের ক্ষেত্রে সচেতনতার অভাব নয়। মাননীয় স্পিকার, বরিশালের মেহেদীগঞ্জে, স্পিকার কিছু সময় প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, এখন যদি সার্বিক সমন্বয় আসি তাহলে কি দাঁড়াচ্ছে? আজকে তারা বারবার সফলতার গল্প গাচ্ছে, তারা বলছে যে সচেতনতার মাধ্যমে তারা বাল্যবিবাহ প্রতিরোধ করতে পেরেছে। কিন্তু মাননীয় স্পিকার, আজকে আমরা প্রধান কারণ খুঁজতে এসেছি। প্রধান কারণ কোনটি? সেটি আর্থসামাজিক প্রেক্ষাপট, দারিদ্রতা, নিরাপত্তাহীনতা, ধর্মীয় গোঁড়ামি, নারী ক্ষমতায়নের অভাব, লিঙ্গ বৈষম্যতা। এইসব বিষয়গুলো যখন মাননীয় স্পিকার আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে দেখতে পাই, তখন গিয়ে আমরা দেখি যে বাল্যবিবাহ দেখা দিচ্ছে মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য বিরোধী দলের আনিকা তাবাসসুমকে। আবারও কিন্তু একেবারেই জোর গলায় দাবি রাখলেন যে আমাদের যে দারিদ্রতা, আমাদের যে বর্তমানে সামাজিক যে অবস্থান এবং কন্যা শিশু তার পিতা কেন বিয়ে দিচ্ছে, সব কিছু মিলিয়েই তিনি বারবার বলার চেষ্টা করলেন যে আমাদের এই যে সামাজিক প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, এইগুলির জন্যই কিন্তু বাল্যবিবাহের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। আমরা দলের বক্তাদের বক্তব্য শুনলাম, তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এবং আমরা এইটুকু জানি যে এটিএন বাংলা তার একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বহুবার বহু বিজয় অর্জন করেছে, সেটি কিন্তু শিশু কিশোরদের অনুষ্ঠান, আমরা করব জয় অনুষ্ঠান। এবং সেই অনুষ্ঠানের যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি কন্যা শিশুদের নিয়ে কাজ করেন, তিনি আমাদের সাথে রয়েছেন। তার বক্তব্য আমরা শুনবো খানিক পরে, তবে তার পূর্বে আমরা আবার যুক্তিখণ্ডন পর্বে কিছুটা বক্তব্য শুনে নেই। সর্বপ্রথম আহ্বান করছি আমাদের আজকের মাননীয় বিরোধী নেতা ইসরাত জাহান সেতুকে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংসদ অধিবেশনে এই প্রথম প্রধানমন্ত্রীকে এত উত্তেজিত বক্তব্য দেখে কষ্ট পাচ্ছি। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তারা বলছেন সচেতনতামূলক কার্যক্রমগুলো হচ্ছে প্রতিনিয়ত। ঠিক তাই, সচেতনতামূলক কার্যক্রমগুলো হচ্ছে, আরও হোক, আমরা চাই। কিন্তু তারপরেও কেন সচেতনতার অভাবই প্রধান কারণ, এই প্রশ্নের উত্তরটি তারা দিতে পারেননি। কেননা মাননীয় স্পিকার, এটি তো প্রধান কারণ না। সচেতনতার প্রক্রিয়াটি চলাকালীন সময়ে যদি আমার সমাজের অর্থনৈতিক উন্নয়নটি, আমার সমাজের নারীর নিরাপত্তাটি, আমার সমাজের নারীর ক্ষমতায়নটি ঠিকভাবে হতো মাননীয় স্পিকার, তাহলে যে ছোট ছোট যে বাল্যবিবাহগুলো হতো মাননীয় স্পিকার, অর্থাৎ যে 43% বাল্যবিবাহটি হচ্ছে, সেই বাল্যবিবাহগুলো হতো না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, প্রথম আলো পত্রিকার তারা আলতা বানুর কথা বলেছেন, কিন্তু মাননীয় স্পিকার তারা সম্পূর্ণ এড়িয়ে গেছেন যে জিনিসটি। আজকে আলতা বানুকে তার বাবা বিয়ে দিয়েছেন কেন না সে আর্থিকভাবে অসচ্ছল ছিল। আবার তার স্বামী মাননীয় স্পিকার তাকে কেন অত্যাচার করেছে? যৌতুকের কারণে মাননীয় স্পিকার। অর্থাৎ এই যে আর্থসামাজিক প্রেক্ষাপটের যে জায়গাটি, আজকে যদি এই আলতা বানু স্বনির্ভর হতো, অর্থাৎ তার নারী ক্ষমতায়নটি হতো, আজকে যদি মাননীয় স্পিকার তার সমাজে একটি নিরাপত্তা থাকতো, অর্থাৎ সে কোনো যৌন হয়রানির শিকার না হতো, আজকে যদি মাননীয় স্পিকার তাকে আগে বিয়ে দিতে হবে বা মাননীয় স্পিকার স্বামীর ঘরই আসল ঘর, এই ধর্মীয় গোঁড়ামিটি না থাকতো, তাহলে মাননীয় স্পিকার তাকে এই অত্যাচারের শিকার হতে হতো না। আবার মাননীয় স্পিকার লক্ষ্য করুন, ভাগ্যবানের বউ মরে, অভাগার মরে গরু। অর্থাৎ এই যে তুলনাটি মাননীয় স্পিকার, আমার সমাজে বউ মরাকে ভাগ্যবান হিসেবে তুলনা করছি আর গরু মরাকে অভাগা, এই যে দৃষ্টিভঙ্গি মাননীয় স্পিকার, এই যে বৈষম্যটি, এই ক্ষেত্রটি যদি না থাকতো, তাহলে মাননীয় স্পিকার আজকে আমার সমাজে বাল্যবিবাহ হতো না। লক্ষ্য মাননীয় স্পিকার, তারা বলেছিলেন সামাজিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ সচেতনতা দিয়ে তিনি সামাজিক অবস্থার বর্ণনা করবেন। মাননীয় স্পিকার, আমার হাতে অর্থ নেই, আমার কাছে শিক্ষা নেই, আমার নারীর ক্ষমতায়ন নেই, আছে অনেক সচেতনতা, আমার সমাজের উন্নয়নটা কিভাবে হবে? হবে না মাননীয় স্পিকার, আমার সমাজের উন্নয়নটা তখন হবে না। আমার দেশের প্রধানমন্ত্রী যখন 41 সাল মাননীয় স্পিকার ভিশন 21 মাননীয় স্পিকার এই ধরনের প্রকল্পগুলো নেন, ক্ষুদ্র ঋণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার প্রকল্প, অবৈতনিক শিক্ষা মাননীয় স্পিকার, বিনামূল্যে বই বিতরণ, এই প্রক্রিয়াগুলো কেন নেওয়া হচ্ছে? যাতে আমার সমাজের অর্থনৈতিক উন্নয়নটি হয়, দারিদ্র্যের বিমোচনটি হয়, নারীর ক্ষমতায়নটি হয় মাননীয় স্পিকার, যার ফলে কোনো পিতা দারিদ্র্যের তাড়নায় গিয়ে তার মেয়েকে বাল্যবিবাহ দেবে না মাননীয় স্পিকার। আমার মতো মেয়েরা এইভাবে ডিভোট ফর ডেমোক্রেসির মঞ্চে এসে বক্তব্যটি দিতে পারবে মাননীয় স্পিকার। আমরা চাই এটা হোক এবং এটাই হচ্ছে। অর্থাৎ সচেতনতামূলক কার্যক্রমটি একটি প্রতিরোধমূলক, প্রতিকারমূলক ব্যবস্থা, পেছনের কারণটি নয়।
পেছনের কারণটি কি মাননীয় স্পিকার, অভাবটি কিসের? আর্থ সামাজিক উন্নয়নের। আজকে সেটি হলে বাল্যবিবাহটি রোধ হবে। অর্থাৎ মাননীয় স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি কখনোই গৃহীত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ সবাইকে সংসদের। ওকে, সবাই স্মার্টলি বসো। মোস্তাফিজ একটু আসো তো, আবার একটু সোজা হয়ে বসো এখন সবাই। হ্যাঁ, কাগজগুলো ঠিক করে ফেলো, তোমাদের বক্তব্য শেষ হয়েছে না? ওদিক দিয়ে আসতে পারো না ভাই? আচ্ছা, এই আমাদের ইয়ার সময় পরে ফ্যানটা রেডি রেখো। হ্যাঁ, আচ্ছা, ওকে, সোজা হয়ে বসো সবাই, স্মার্টলি সোজা হয়ে বসো। হ্যাঁ, ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা ইসরাত জাহান সেতুকে তার বক্তব্যের জন্য। একটি প্রবাদের কথা উল্লেখ করেছে, বৌমরা নাকি ভাগ্যবানের, এই ধরনের একটা প্রবাদ রয়েছে। আমি মনে করি আমরা সেটি বিশ্বাস করতে চাই না। আমরা মনে করি যে আমাদের সমাজ এগিয়ে চলছে, সব কিছু মিলিয়েই আমরা এগিয়ে যাব, সেটি আমরা চাই। তবে তার বক্তব্যের মধ্যে জোরালোভাবে যে কথাগুলো এসছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যে, সেগুলি কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্ব বহন করে, এবং সেই গুরুত্ব বহন করার কারণের জন্যই আমরা আমাদের আজকের এই প্রস্তাবের যে বিষয়টি সচেতনতার অভাবে হয় নাকি আর্থিক দৈন্যতার কারণের জন্য হয়, সেটি কিন্তু আমরা বিবেচনা রাখার জন্য এখনও সংসদ চালিয়ে যাচ্ছে। আমি জানি না এই সংসদের কী সিদ্ধান্ত নেয়, কোনটি প্রধান কারণ হিসেবে সিদ্ধান্ত নেয়। যাই হোক, তবে আমি সর্বশেষে ওয়াইন্ড আপ সেশনে আবারও বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাবরিনা জামান সুভাষকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার দেশের কন্যা শিশুর অসুরক্ষিত অবস্থা দেখে আমি উত্তেজিত না হয়ে পারলাম না। মাননীয় স্পিকার, আমি আমার বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমার সরকারের কিছু পদক্ষেপের কথা উল্লেখ করলেন। তিনি বললেন নারীর ক্ষমতায়নের জন্য আমার সরকার চেষ্টা করছে, নারীর শিক্ষার হার বৃদ্ধির জন্য আমার সরকার চেষ্টা করছে। হ্যাঁ মাননীয় স্পিকার, আমার সরকার চেষ্টা করছে, আমার সরকার সুফল হয়েছে, কিন্তু এর পরেও মাননীয় স্পিকার সচেতনতার অভাবে আমি আমার কন্যাদেরকে সুরক্ষিত করতে পারছি না, আমি আমার কন্যাদেরকে বাল্যবিবাহের গ্রাস থেকে বাঁচাতে পারছি না। মাননীয় স্পিকার, তারা দারিদ্রতার একটি লেম এক্সকিউজ দিয়ে গেলেন। মাননীয় স্পিকার, একটি দৃষ্টান্ত তুলে ধরছি। যশোর জেলার স্থানীয় পত্রিকা গ্রাম বার্তার 18 এপ্রিল 2017 একটি শিরোনাম, লাখ টাকা খরচে 14 বছরের মেধাবী সুইটির বাল্য বিবাহ। মাননীয় স্পিকার, যশোরের কোতোয়ালি থানার গুড়িপাড়া গ্রামের আজম সাকিদারের মেয়ে সুইটির বিবাহের কথা, যার বাবা একজন জাত কোটিপতি। মাননীয় স্পিকার, আমরা আরো দৃষ্টান্ত দেখতে পাই যে ধনীর দুলালি হওয়া সত্ত্বেও সে স্বামীর ঘর থেকে নির্যাতিত হয়ে আবার বাবার ঘরে ফিরে আসছে। এই ক্ষেত্রে কি আপনাদের আর্থসামাজিক প্রেক্ষাপট কোনো কাজ করছে? এই ক্ষেত্রে অসচেতনতার অভাবই কাজ করছে। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা সচেতনতার কথা আমরা বলছি, আমরা কিছু দৃষ্টান্ত উপস্থাপন করছি। সচেতনতার বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের কন্যা শিশুকে সুরক্ষা দিতে পারছি, কিন্তু মাননীয় স্পিকার, সমাজের ঘোপে খাপে থাকা যে বাল্য বিবাহগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো আমরা নিশ্চিত করতে পারছি না, সেগুলো রোধ আমরা নিশ্চিত করতে পারছি না। এর কারণ হচ্ছে অসচেতনতার অভাব। হ্যাঁ মাননীয় স্পিকার, আমার সরকার সকল সুযোগ দেওয়া সত্ত্বেও, তাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট ভালো থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের কন্যা শিশুকে সুরক্ষিত করতে পারছি না। আর এটার মূল কারণ হচ্ছে সচেতনতার অভাব। মাননীয় স্পিকার, আমরা একটি দৃষ্টান্ত উপস্থাপন করছি। আমাদের দেশের কন্যা শিশুর সুরক্ষার হার আমরা বৃদ্ধি করতে চাইছি, যার কারণে আমরা জাতীয় কন্যা শিশু দিবসে আজকে বিতর্কের আয়োজন করছি। আজকে আমরা যেখানে দেখছি বিভিন্ন সংগঠন আমাদের সাহায্য করছে, কিন্তু মাননীয় স্পিকার, আজকে কাল আমরা দেখতে পেয়েছি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম 136টি সংগঠনের সাহায্যে আমাদের সমাজে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। তারা কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপট উন্নয়নের কোনো কার্যক্রম দেখাননি। মাননীয় স্পিকার, আমরা আরও দেখতে পাই আজকে আমাদের এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখের মাননীয় পরিচালক ডক্টর মাহফুজুর রহমান এখানে উপস্থিত রয়েছেন। যদি আমাদের দেশে সচেতনতার কারণেই, যদি আমরা সচেতনতার অভাবেই আমরা আজকে আমাদের কন্যা শিশুকে সুরক্ষিত করতে পারছি না, বিধায়ী আমরা আমাদের সার্বিক সহযোগিতায় আমরা নিজ উদ্যোগে প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি সংগঠন তার নিজ নিজ উদ্যোগে মানুষকে সচেতন করার পদক্ষেপটি গ্রহণ করছে। তারা বস্তিতে গিয়ে হাতে হাতে টাকা বিলিয়ে দিচ্ছে না মাননীয় স্পিকার, কারণ হচ্ছে আমাদের আর্থ সামাজিক প্রেক্ষাপট আমাদের প্রতিবন্ধকতা নয়, আমাদের প্রতিবন্ধকতা হচ্ছে সচেতনতার অভাব। আর ঠিক এই কারণেই বলছি মাননীয় স্পিকার, সচেতনতার অভাবই বাল্য বিবাহের প্রধান কারণ। এই প্রস্তাবটি এই মহান সংসদে গৃহীত হবার জোর দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের সর্বশেষ বক্তব্য রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতাকে। তিনি তার বক্তব্যের মধ্যে বারবার যেটি বলার চেষ্টা করেছেন যে আমাদের সামাজিক সচেতনতা সেটিকে যদি আমরা আমাদের সর্বক্ষেত্রে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা এই বাল্য বিবাহকে বন্ধ করতে পারবো। উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছেন, আজকে কয়েকজন জাত কোটিপতির মেয়ের বিয়ের কথা বলেছেন, সেগুলি কেন হয়েছে? তারা তো অনেক সচ্ছল ব্যক্তি,
তাদের মেয়েদেরকে কেন বিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই প্রেক্ষাপটে তিনি সকলকে সর্বক্ষেত্রেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। আসলে বাংলাদেশে বাল্য বিবাহটা এখন একটা বড় একটা বেধিতে এখনও রয়ে গিয়েছে। আমি মনে করি গুটি কয়েক বিয়ে নয়, বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর যে বাল্যবিবাহ, সে বাল্যবিবাহের ঘটনা কিন্তু ঘটেই চলছে। এবং আমরা দেখেছি যে বাংলাদেশে বাল্যবিবাহের পরিমাণ এখন প্রায় ৬৬% মধ্যে এখনও বাল্যবিবাহ রয়েছে, যেটি আমাদেরকে অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়। আমাদের বাল্যবিবাহের ফলে নারীরা শারীরিক, মানসিক, যৌন নিপীড়ন ও আর্থিক নির্যাতনের কথা কিন্তু আমরা শুনতে পাই। আমরা দেখেছি যে যদি শিশু বয়সে বিয়ে হয়, কিশোরী বয়সে যদি বিয়ে হয়, উপযুক্ত বয়স হবার পূর্বেই, তাহলে কিন্তু সেই মেয়েটি তার স্বামীর ঘরেও কিন্তু নানাভাবে নির্যাতিত হতে পারে, তার সেই মেয়েটির অকালে মৃত্যু হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, মাতৃমৃত্যু, যে সন্তান জন্ম দিবে সে অপুষ্টিহীন সন্তান সে জন্ম দিতে পারে। এই সকল কিছুগুলো কিন্তু আমাদের বাল্য বিবাহের যে কুফল, সেই কুফলগুলো কিন্তু আমাদের সমাজে এখনও রয়ে যাচ্ছে। কিন্তু সেটি প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা কাজ করছি, সরকারি বেসরকারি পর্যায়ে কাজ করছি। আমরা দেখেছি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে যশোর জেলার ফরিদপুর গ্রামের বাল্য বিবাহ হার একেবারেই শতভাগ। সেটি কেন? ওই জায়গাটা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের বিশাল নারী যারা রয়েছে, এই জনগোষ্ঠীর একটা অংশ, তারা কেন এই ধরনের নিপীড়নের শিকার হবে, সে বিষয়ে কিন্তু রাষ্ট্র, সমাজচিন্তক সকলকে কিন্তু আমাদের একযোগে কাজ করতে হবে। আমরা 2017 সালে একটা আইন দেখেছি, যে বাল্যবিবাহ নিরোধ আইন, যেটি সেই আইনটি দেখেছি, সেই আইনের 19 ধারায় কিন্তু বলা হয়েছে যে 18 বছরের নিচে যদি বাবা মার বিশেষ ইচ্ছা থেকে থাকে, তাহলে কিন্তু সেই মেয়েকে বাল্যবিবাহ দেওয়া যাবে। এই জায়গাটা কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হচ্ছে বলে আমরা মনে করি। কারণ হচ্ছে গিয়ে এতে বাল্য বিবাহকে উৎসাহিত করা হয়। আমি মনে করি যে সেই জায়গাটা যদি এই আইনের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই, কিন্তু যে আইনটি করে 16 বছর বা তার 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, সেই জায়গাটা কতখানি যুক্তিযুক্ত। একটা মেয়ে 16 বছর বয়সে বিয়ে হলে সেই বিয়ের পরবর্তীতে জীবনে তার সন্তান জন্ম দেওয়া বা কিছু সব কিছুতে সে আসলে তার শারীরিকভাবে ফিটনেস আছে কিনা, সেটি কিন্তু আমাদের ভাববার জায়গা তৈরি করে। আমাদের বাল্যবিবাহের যে কারণগুলি আজকে বিরোধী দল থেকে বারবার বলা হয়েছে, আমরা সেটি বলতে পারি। সেটি হচ্ছে দারিদ্রতা, অশিক্ষা, নিরাপত্তার অভাব। আমরা ধর্মীয় বিশ্বাসের কথাও কিন্তু আমরা বলতে পারি। অনেক সময় মনে করা হয় যে মেয়ে বড় হয়ে গেলে মেয়েকে কিভাবে বিয়ে দিব, মেয়ের তো বয়স বেড়ে যাচ্ছে, সুতরাং তাকে যত দ্রুত প্রাপ্তস্থ করে দেওয়া যায় তাহলেই কিন্তু পরিবার দায় মুক্তি হয়ে যায়। এই যে সামাজিক একটা চাপ রয়েছে, আইন না জানার একটা বিধান রয়েছে, একটা কুসংস্কার রয়েছে, এই সকল কিছু মিলিয়ে কিন্তু আমাদেরকে এই বাল্য বিবাহের জন্য আমরা দায়ী করতে পারি। আমাদের আর্থিক যে অবস্থান, সেটি কিন্তু আমরা দেখতে পাই। আজকে বন্যা কবলিত যে এলাকা রয়েছে, দরিদ্র পরিচিত মঙ্গাবৃত যে এলাকা রয়েছে, সেখানে কেন বাল্য বিবাহ হয়? তার কারণটা হচ্ছে গিয়ে যে একটি পরিবারে সেই মেয়েটির থাকবার জন্য রাত্রেবেলা হয়তো বা পরিবার সেই জায়গায় সিকিউর মনে করে না, সুতরাং মেয়েটিকে বিয়ে দিতে পারলে দরিদ্র পরিবারের মনে করে যে সমাজ থেকে নিগৃহীত হওয়ার পূর্বেই মেয়েকে আমরা পাত্রস্থ করে দিলাম। সুতরাং দারিদ্রতা একটা বড় কারণ হিসেবে কাজ করে। কিন্তু আমরা আবার দেখি যে এই সমাজের অনেক বিত্তমান যারা রয়েছেন, তাদেরও কিন্তু অনেক ছেলে মেয়েদেরকে তারা বাল্য বিবাহ দেয়। সেটি কেন হয়? সেটি সচেতনতার অভাবে আমরা দেখতে পাই। সুতরাং সর্বক্ষেত্রেই যদি আমরা একটা প্যাকেজ চিন্তা করি, যে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের যে নারী শিক্ষার জাগরণ তৈরি করতে হবে, আমাদের নারীর ক্ষমতায়ন করতে হবে, আমাদের সকলে মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক তালে এক লয়ে আমরা কথা বলতে হবে, আমার সোনার বাংলা সকলে মিলে বলতে হবে, তাহলে আমরা আমাদের বাল্য বিবাহ নামক যে ব্যাধিটি রয়েছে, সেই ব্যাধিটিকে আমরা দূর করতে পারবো। দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন যে আজকে আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, আমরা প্রত্যেকেই তাকে চিনি। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার তিনি কর্ণধার, এটিএন বাংলার চেয়ারম্যান, এটিএন নিউজেরও তিনি কর্ণধার, ডক্টর মাহফুজুর রহমান, তিনি আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে রয়েছেন। আমি এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমানকে আজকের এই কন্যা শিশু দিবসের গ্র্যান্ড ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় তার ভাবনাগুলো, তার চিন্তাগুলো, তার বক্তব্য আকারে আজকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সভাপতি, বিচারক মণ্ডলী, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বিষয়টি খুব জটিল। গার্জিয়ানদেরকে বলবো বাল্য বিবাহ না দিয়ে সে তার নিজের সন্তানকে যেভাবেই হোক কষ্ট করে হলেও তাদেরকে শিক্ষা দেওয়া উচিত। একটি শিশু কন্যা বড় হয়ে যখন শিক্ষিত হয়, অ্যাটলিস্ট তার কাছে যদি একটি ডিগ্রি থাকে, এটি কিন্তু তার একটা সম্পদ। তার সম্পত্তি হয়তো বা তার গয়নাপাতি ছিনতাই করে নিয়ে যাবে, অনেক কিছুই নিয়ে যেতে পারে, স্বামী অত্যাচার করে তার গয়নাপাতি নিয়ে নিতে পারে, কিন্তু তার এই ডিগ্রিটা কোনো দিন তার কাছ থেকে নিতে পারবে না। সুতরাং প্রতিটি শিশুর বাবাকে চিন্তা করা উচিত যে তার কন্যা সন্তানকে তার ছেলের মতো, ছেলেকে যেভাবে মানুষ করতেছে, প্রতিটি কন্যাকেও ঠিক সেইভাবেই
মানুষ করা উচিত। সচেতনতা ঘর থেকে আসতে হবে, প্রতিটি ঘরে আসতে হবে সচেতনতা। এটা না যে প্রচার এটা ওটা মাধ্যমে সচেতন করে দেওয়া, কোনো লাভ হবে না যদি আমার নিজের ঘরে যদি আমি সচেতন না হতে পারি। এই বৈষম্যটা উঠাই দিতে হবে। ছেলে মেয়ে আজকে সমান। আজকে যদি সেই ছেলেকে বা ওই একটি মেয়েকে যদি সমপরিমাণ সুবিধা দেওয়া যায়, আমার মনে হয় না মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে কম কিছু করবে। বিশেষ করে আমাদের সমাজের প্রতিটি পুরুষ বা মহিলা, বিত্তবান হোক গরিব হোক, এদের একটি মনের ভিতর থেকে একটি জিনিস দূর করতে হবে, যে জিনিসটা যে ছেলেরাই ভালো মেয়েদের থেকে। এই যে বৈষম্য, এটাকে দূর করতে হবে। তাকে সমান হারে ছেলে আর মেয়েকে সমান দৃষ্টিতে দেখতে হবে। ব্যক্তিগতভাবে আমাদের নিজস্ব পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আমরা না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই সমাজের কারো পক্ষে সরকার বলেন, বিরোধী দল বলেন, কারো পক্ষে সম্ভব না সমাজের পরিবর্তন আনা। যতক্ষণ পর্যন্ত না আমি আমার নিজের পরিবর্তন আনতে পারবো, আমার সংসারের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো, সমাজের পরিবর্তন কোনো দিনই আসবে না। এই ছোট ছোট বাচ্চারা যে জ্ঞান রাখে, এরা বিতর্ক করার আগে যে পড়াশোনা করে বা তাদের যে জ্ঞান, আমাকে যদি বলেন তার সঙ্গে ডিবেট করতে পারবো না। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা ছাত্র হিসেবেও আমি তাদেরকে সারেন্ডার করে যাব, কারণ তারা একটি বিতর্কে আসার আগে যথেষ্ট পড়াশোনা করে, যথেষ্ট, এবং তাদেরকে অনেক কিছু পড়াশোনা করতে, অনেক না হলে এই রকম বক্তৃতা দেওয়া বড় বড় লিডাররাও পারবে না। সবাইকে আমার ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আমি আবার পুনরায় উল্লেখ করতে চাই। নিজকে বদলাতে হবে। নিজের মধ্যে পরিবর্তন যদি আনা সম্ভব না হয়, সমাজ, দারিদ্রতা, অভাব কোনো কিছু কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে পারবে না। যদি পরিবর্তন আনতে পারি তাহলে সব কিছু আমরা পরিবর্তন করতে পারবো। তো আমাদেরকে ফলাফলে যেতে হচ্ছে, এবং সেই ফলাফলের পূর্বে আবারও একটু বিনয়ের সাথে জানিয়ে রাখি যে এই খেলায় সম্মানিত ডক্টর মাহফুজুর রহমান বলেছেন এখানে একটু জয় পরাজয় সামান্য ব্যবধানে হয়তো হয়েই যাবে, কিন্তু দুদলই কিন্তু চমৎকারভাবে তাদের বক্তব্য তথ্য পরিবেশন করেছে। সরকারি দলের পক্ষ থেকে যে প্রস্তাবটি আজকে উঠানো হয়েছিল, বলা হয়েছে সেটি হচ্ছে সচেতনতার অভাবই বাল্যবিবাহের প্রধান কারণ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। এবং যারা আজকের প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। যাই হোক, ফলাফল ঘোষণা করতে হচ্ছে। আমি সার্বিকভাবে ধন্যবাদ জানাই নাসিমা আক্তার জলিকে। প্রতি বছরই এই ধরনের একটা আয়োজন হয়। আমাদের এই আয়োজনে শুরু করেছিলেন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেয়র আফরোজ চুমকি আপাকেও ধন্যবাদ জানাই, এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে যুক্ত থেকে এই কন্যা শিশু দিবসের প্রোগ্রামকে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য। আমরা শ্রেষ্ঠ বক্তার নাম একটু ঘোষণা করি। প্রথমে শ্রেষ্ঠ বক্তা যিনি নির্বাচিত হয়েছেন আজকের এই ছায়া সংসদে, শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে ছায়া মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাবরিনা জাহান শোভা। আমরা সাবরিনা জাহান শোভাকে অভিনন্দন জানাই, তার দলের অন্যদেরকে অভিনন্দন জানাই। একই সাথে আমরা আমাদের আজকের ছায়া সংসদের ফলাফলের দিকে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হয়নি। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে আমাদের আজকের এই জাতীয় কন্যা শিশু দিবস বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। অভিনন্দন রইল মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকদেরকে, এবং অভিনন্দন রইল আজকের শ্রেষ্ঠ বক্তা সাবরিনা জাহান শোভা সহ তাদের দলের 3 জন বক্তাকে চমৎকার আজকের এই পরিবেশনার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী আয়োজন দেখার মধ্য দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানেই শেষ করছি।